এই যে আমরা অবশ্যই চলে এসেছি ছেলেটা ছবি তোলার এক্সাইটেড ছবি তোলার জন্য, কারণ দেখা যাচ্ছে ওই যে দেখেন সামনে কাঞ্চনজঙ্ঘা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখার জন্য দেখাও ওই যে ওইখানে দেখাও, ওই যে দেখেন কাঞ্চনজঙ্ঘা হাতে নিয়ে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা ধরার চেষ্টা করছে। আর এখন একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখান থেকে এটাতে ভালো দেখা যাচ্ছে না, যার কারণে ডিএসএলআর আপনাদেরকে দেখাচ্ছে। আর অবশেষে আমরা কিন্তু দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। প্রকৃতির সবুজ রূপ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই পঞ্চগড়ে আসতে হবে। আর তার পাশাপাশি আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। কিন্তু আসলে কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, নাকি এগুলো সবই ফেক চিত্র? সেটাই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা কিন্তু একটা বাড়ির ভিতরে বসে রয়েছি। আর গতকালকে আমরা এই বাড়িতে কিভাবে এলাম সেটা একটা রহস্যময় ইতিহাস। আসলে আমরা ওই সৈয়দপুর, তারপরে নীলফামারী, আর সেখান থেকে চলে এসেছি পঞ্চগড়ে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য। তার জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি। আর এখানে একটা দুষ্টু ছেলে উঠছে আর গেট খোলার জন্য একজনকে চিল্লাচিল্লি করতেছে, কারণ এখন ফজরের ওয়াক্ত। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যেতে হয়। যদি কুয়াশা না থাকে ভাগ্য ভালো হয় তাহলে স্পষ্ট দেখা যায়, আর যদি ভাগ্য খুব খারাপ হয় দেখা যায় না। বন্ধুরা, একেবারে ফজরের নামাজের সময় আমরা উঠেছি। এখানে একটা হোমস্টে বাড়িতে আমরা রয়েছি। গতকালকে এখানে এসেছিলাম, ভাড়া নিয়েছিলাম। আর একেবারে ফজরের সময় আমরা এখন কিন্তু বের হয়ে গিয়েছি বাড়ি থেকে। আমরা আগে নামাজ পড়বো, তারপরে ওই ভিউ পয়েন্টে যাব যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। আল্লাহ একটু রহম করো যদি দেখা যায়। আমরা একটা মসজিদে চলে এসেছি ফজরের নামাজ পড়ার জন্য। এখান থেকে আমরা নামাজ পড়ে ভিউ পয়েন্টটা দেখার জন্য যাব। A few moments later. বন্ধুরা, সকালের নামাজ পড়ে এখন আমরা বের হয়েছি। এখন আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাচ্ছি। সূর্যের আলো কিন্তু অল্প অল্প করে ফুটছে। আমরা মেইন রাস্তায় চলে এসেছি আর এখানে একটা ভ্যানের অপেক্ষায় রয়েছে। পারলে একটা ভ্যান রিজার্ভ নিয়ে নিব। মূলত এখানে এই যে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্ট রয়েছে ওটা যাওয়ার জন্য একটা ভ্যান লাগবে। তার পাশাপাশি ওখানে কিন্তু আরো বেশ কিছু স্পট রয়েছে। 5টা স্পট কি কি কাকা? প্রথমে গেলাম বড়বিল্লা, ওখানে 60 রকমের চা আছে। জি জি। তারপরে চলে আসলাম এইদিকে হলুদ বাস, মোটা বাস। আচ্ছা, ওইটা আবার কি দেখবেন? আচ্ছা, তারপরে আছে অটোডিয়াম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কি ওইটার পাশেই, ওই যে চা বাগান যেটা আছে? কাঞ্চনজঙ্ঘা এইদিকে যাইতে। আচ্ছা, তারপরে আছে শিলিগুড়ি ব্রিজ। আচ্ছা, আই লাভ। 5টা হয়েছে? হ্যাঁ 5টা। তো এখন কত নেবেন কাকা? এই যে আমরা কিন্তু আমার এখানে বন্ধুর বাসায় আসি, তো সে আমার কালকে বইলা, না হিসাব না, সে বইলা দিছে আমাদেরকে। তারপর আপনি বইলা নেওয়াটা ভালো আর কি, বুঝছেন? 3 জন। জি জি, 3 জন কি মানে স্পট ঘুরানো হিসাবে তো একটা রিজার্ভ একটা চার্জ নেই, এটা তুমি কালকে বইলাই দিছে। কত নেবেন বলে নেন? 3 জনে হিসাবে 300 টাকা হয়। এলা রিজার্ভ কত দিয়ে ঘুরেন তোমরা? বলছে 150। এখন দেখেন 150 হলে চলেন। এখান থেকে ভাড়া 150 টাকা। আমরা একটা অটো কিন্তু নিয়ে নিলাম। অটো বলতে আসলে এটা একটা ভ্যান। এখন আমরা যাবো এখান থেকে। বিসমিল্লাহ। উঠে গেছে। A few moments later. আমরা এখন বড়বিল্লা যাচ্ছি এখানে চা খাওয়ার জন্য। মূলত এখানে 60 রকমের চা পাওয়া যায়। একেবারে সকালবেলা যাচ্ছি দেখে আপনারা কিন্তু আমার কালো বদনখানা দেখতে পাচ্ছেন না। আর পাশে আমার পাশে একটা ফর্সা ছেলে আছে, ওর নাম হচ্ছে ব্রাউনিশ ডার্ক রানা। কোন দিকে না, আর এই পাশে কিন্তু এই যে দাঁতটা দেখতেছি, এটা হচ্ছে যে টিনেজ মিন্ট নিনজা টার্টেল। টিনেজ মিন্ট নিনজা টার্টেল। আমরা এখন চা খাওয়ার জন্য যাচ্ছি।
ব্যক্তি ব্যক্তি। এই অলরেডি কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে শুরু করে ফেলছি। এই যে ভূগোল দিয়ে না এই যে এদিকে না সরি এদিকে আসলে কাঞ্চনজঙ্ঘা না, এদিক দিয়ে সূর্য উদিত হবে। কাঞ্চনজঙ্ঘা অন্য দিক থেকে দেখতে হবে। বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু ভারতের একদম সীমানায় চলে এসেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা ওই যে বাংলাদেশের ম্যাপের যে মাথার গলা যেটা দেখতে পাই, সেই গলার অংশে কিন্তু বর্তমানে আমরা রয়েছি এবং একেবারে গলার চিপায় আমরা অবস্থান করছি। এবং ওই পাশে যে লাইটগুলো জ্বালিয়ে রেখেছে ওগুলো যে ভয় দেখাচ্ছে, আপনার ভয় পাবেন না, ওগুলো হচ্ছে ভারতের বাতি। গতকালকে আমরা যে ওই যে গাছের আড়াল থেকে যে বাতিগুলো দেখেছিলাম ওটা আসলে ভারতের সীমান্তে ছিল। এই বোকা ছেলেটা বুঝতে পারেনি। আর অবশেষে আমরা চায়ের দোকানে চলে এসেছি। আমরা এখানে একটু চা খাবো। আর এখানে কিন্তু একটা চা বাগান রয়েছে, সমতল চা বাগান। একটা হোটেল বড়বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউস। এখানে একটা চা বাগান রয়েছে এবং এই চা বাগানের সৌজন্যে এখানে 7 রকমের চা বিক্রি করা হয়। অন্ধকার এখনো আলো ফোটেনি, আলো ফোটার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা এখন চা খাবো। আর ওই পাশে দেখেন ওই যে বড় বড় বাতিগুলো জ্বালিয়ে রেখেছে, ওগুলো কিন্তু হচ্ছে ভারতের বাতি। মজার ব্যাপার, এই পুকুরটা পার হওয়ার পরেই ওখানে হচ্ছে ভারতের বাতি। চমৎকার দৃশ্য। এই পারে আমরা বাংলাদেশ আর ওপারেই ভারত। আর এখানে একটা চায়ের দোকান রয়েছে একেবারে সকাল সকাল, কিন্তু মাশাআল্লাহ আমরা চলে এসেছি। এখানে 7 রকমের চা বিক্রি করা হয়। দেখেন বিশাল একটা চায়ের লিস্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এতই বড় লিস্টটা যে এক পাতায় ধরে নাই, যার কারণে এটা বিশাল বড় আকারের। আমরা এখন আসলে কি খাবো সেটা নিয়ে একটু কনফিউশনে আছে। এত ধরনের চা, এটা খাইতে তো মোটামুটি 1 বছর সময় লাগার কথা। কি বলেন দাদা? এগুলো হচ্ছে সেই ভারত থেকে আনা চা। এই মিক্সচার চাই বানিয়ে দিবে, আপনারা যেটা খেতে চাবেন সেটাই দিবে। বিশাল চায়ের সমাহার। এইখানে এই 7 রকম চায়ের লিস্ট দেওয়া রয়েছে। বড়বিল্লা বিখ্যাত এই জায়গাটার নাম। এখানে কিন্তু আপনারা চা পাতা কিনতেও পারবেন। ভারতের চা রয়েছে, বিভিন্ন ফ্লেভারের চা। দাদা এগুলো আপনারা কোত্থেকে আনছেন? ভারত থেকে? না, ভারতে কোনো কিছু নেই। এসব বাংলাদেশে আপনাদের? তো এগুলো কোথায় বানানো হয়? আপনাদের ফ্যাক্টরিতে নাকি? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ভারত থেকে নিয়ে আসছি, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এটা আমাদের এইখানেই বানানো হয়। মাশাআল্লাহ। এই যে আমি এই ফ্লেভারের একটা চা খাবো। দাদা তাহলে আমাকে 1 কাপ চা দেন। হ্যাঁ, সূর্যের আলো কিন্তু বেশ অনেকটা ফুটে উঠেছে। আর সূর্যের আলো ফুটতেই আমরা এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছি। চা বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে, সমতল চা বাগান। তার পাশাপাশি বড়বিল্লা এই যে হোটেলটা রয়েছে তার কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে। সামনে একটা চমৎকার লেকের মতো রয়েছে আর তার ওপারেই ভারত রয়েছে। সবকিছু মিলিয়ে জায়গাটার পরিবেশ আসলেই মায়াবী। এক পাশে চা বাগান আর আরেক পাশে ওই যে ভারত। কাঁটাতারের বেড়া, আবছা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আর এখান থেকে আমরা কিন্তু ভারতের সেই কাঞ্চনজঙ্ঘা দেখব। আর এইখানে আমাদের 2টো দুষ্ট ছেলে আছে, ওরা কিন্তু চায়ের তোয়াক্কা না করে এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। এই জিনিসগুলো আমার কিন্তু পছন্দ হয়। এই যে এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। এই তাড়াতাড়ি আসো, তোমাকে ধরে নিয়ে যাবে বিএসএফ। তুমি তো ভারতে চলে এসেছো। কি রে ভাই, ভাই বড় ভাই হইলো কি সকাল সকাল? ভাই ভারতে চলে এসেছো হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই ডলা দিছে মনে সকাল সকাল ভাই। মূল বিষয় হচ্ছে রানা আমাকে প্রশ্ন করেছে যে আমরা যে জিনিসটা দেখতে এসেছি সেটি কোথায় পাওয়া যায়, ডানে নাকি বামে? তা আমি বললাম আসলে জিনিসটা যেহেতু ইন্ডিয়ার ভিতরে, ডানে থাকবে না, থাকবে বামে। আমরা কি দেখতে এসেছি? জঙ্ঘা। আবার হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে চা বাগান রয়েছে আর তার মাঝখান দিয়ে আবার আম গাছ লাগানো হয়েছে। খুবই চমৎকার একটা পরিবেশ। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই সুন্দর চা বাগানটা তৈরি করা হয়েছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওপারে কুয়াশাগুলো পড়েছে এবং সেই একটা সিনসিনারি দেখা যাচ্ছে। আর পুরোটাই কিন্তু ভারতের অংশ। ওখানে কাঁটাতারের বেড়া রয়েছে আর সকালের মিষ্টি আলো ফুটতে শুরু করেছে।
কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এই রাস্তাটা চলে গিয়েছে ভারতের কাছাকাছি, আমাদের বাংলাদেশের ভেতরের একটা অংশ। আর এই পাশেই চমৎকার চা বাগান, একেবারে সমতল একটা চা বাগান, দেখতে খুবই ভালো লাগছে। এখানে কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে। আসলে সকালের আলো ফোটার পরে জায়গাটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, জায়গায় জায়গায় আপনারা বেঞ্চ পাবেন, বসতে পারবেন। এখানে মধু বিক্রি হয়, আমি একটু মধু দেখছি, টেস্ট করে আসলে কেমন। সকালে একটু মধু চেখে দেখছি। স্বাদ মশলা ভালো, চাকের মধু। ভালো মাশাআল্লাহ। গরম পানি হ্যাঁ, চিনি দেবো। হ্যাঁ, অল্প দেন। অর্গানিক টি, থ্যাংক ইউ। আমার চা চলে এসেছে মাশাআল্লাহ। আবার শুরু করছে, দেখো চাটা নিতে পারিনি আমি। এই যে এই চাটা আমি খাচ্ছি বন্ধুরা, আমি চাটা খাচ্ছি। চাটা ভালোই লাগছে মোটামুটি। এর মধ্যে একটা আদা আর হলুদের ফ্লেভার রয়েছে, যেহেতু একটু কাশি কাশি লাগছে তাই সকালে স্টার্ট করলাম। আর পিছনে কিছু দুষ্ট ছেলে রয়েছে, কিন্তু দুষ্টামি করতেছে, বিভিন্ন রকম ইপটিজিং করতেছে, সকাল থেকে শুরু করছে। এটা কি খাচ্ছ রূপক তুমি? তুলসী চা পঞ্চগড়ে এসে যাদের কাশি, খুক কাশি, খুক জ্বালা, তাদের জন্য। মানে চাটা দেখতেই ভালো লাগছে, চুমুকেই স্বাদ। আচ্ছা, তুমি এখানে কি চা নিছো? রোজেলা, এটা যেটা আমার প্রিয়, আমি আগেও খাইছি, ভালো লাগে তাই খাচ্ছি আবার। বড় ব্যাপারটা হচ্ছে, যখন আমরা একসাথে মানে চা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আসলে আমরা মানে কোন চাটা খাবো, তো আমি আসলে যেটা ভিন্ন রকম চা সেটা খাওয়ার জন্য রেডি হইলাম। বাট রানা সে নাম দেখে চা নিল, স্বাদ না। মানে ব্যাপারটা এমন খুব একটা বাজে একটা বিষয়, যদি এই চার নাম হয়তো হারভেস্টিং, উনি বলতেন ভাই আমাকে একটা হারভেস্টিং চা দেন। এগুলো নারকেল। না 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 না, ব্যাপারটা আসলে তুমি বুঝতে পারো না। সে রোজেলা চাটা নিয়েছে, এটার সাথে একটু একটা সুগন্ধ যুক্ত রয়েছে। রোজেলাটি খাইছিস আমাকে? নাম শুনছিস? তুই দিলে খাবো নাম, এটা তুমি বোঝো না, এটার মধ্যে একটু ফিমেল সুগন্ধ। রোজেলাটি তুই নামই শুনিস নি? রোজেলাটি একদম কমন একটা চা। বলেন, আমার সব দিকে মুখস্থ, কমন চা। আচ্ছা, রোজেলা টি কোনটা আসলে এখানে? রোজেলাটি এই যে, আরে ও কি করছে এগুলো দেখছে, মুখস্থ করছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি মুখস্থ করে এখন নবদে মুখস্থ করে এখন আশেপাশে বলতে না ভাই রোজালা ঠিক আছে নাকি? তুলসীটা আমি একটু টেস্ট করছি, আসলে এটাও কিন্তু তিনজন তিন রকম ভাই। রানাটা ছবি তুলেন ভাই। এই দাঁড়া দাঁড়া না, আমার তিনজনে তিন রকমের ছবি। আমরা এখন চাগুলো নিয়ে বাইরে যাচ্ছি। রানার চাটা নিয়ে সে পালাচ্ছে, কিন্তু সে কাউকে দেখতে দিচ্ছে না। এই যে এদিকে এসো। প্রায় সেম না, দেখি এসে রোজেলা টি, কিন্তু ও কিন্তু আমাদেরকে কাউকে দিচ্ছে না। দেখি একটু খাবো। খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। এই জিজুল, আমি আসলে রোজেলাটি আগেও ট্রাই করছি ওরকমই, বাট এখানে একটু চিনিটা বেশি হওয়ার কারণে টেস্টটা মুখে আসতেছে না। আগে রোজেলা এটাকে চা বলবো না, এটাকে বলবো জাস্ট গাছটা টক। গাছটা টক খাচ্ছে ছেলেটা, আর ভারতের সীমানায় বসে একটা ছবি তুলছে। আসলে এই রোজেলা চাটা কেমন আমি একটু টেস্ট করে দেখি। বুঝতে পারছি না কি বলবো আসলে। রানার পছন্দ এটা ভাই, রোজেলা কিন্তু কমন একটা টি, আপনারা কেন চিনতেছেন না বুঝলাম না। একটু টক ভালো, টেস্ট করার জন্য নিলাম, আবার আমি তো নিব এটা। যার চা তাকে ফেরত দিলাম, তবে ভালো মশলা ভালো। A few moments later. চা বাগান দেখা শেষ করলাম, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটার নাম কি কাকা?
হলুদ বাঁশ, মোটা বাঁশ এবং এই যে হলুদ বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ কালারের বাঁশ ওর সাথেই আছে, কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন না, এই যে এখন দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আছে এই গোলাপি বাঁশ ওর সাথে পিছনে। আর আমি অলরেডি কমলা কালারের একটা বাঁশ পরে আছি, কাকা কিন্তু গোলাপি বাঁশ পড়ছে। পাশে হচ্ছে চমৎকার চা বাগান, নাইস অসাধারণ চা বাগান। আর এই পাশে আসমানি ঐশ্বরিক একটা দৃশ্য, সূর্য উঠছে। মানতেছে না, বলছি বিজিবি ক্যাম্প ট্যাম্প আছে নাকি? তাহলে আজকে দেখা যাবে ইনশাল্লাহ। যাবে 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 যাবে, কালকে দেখা গেলে আজকে দেখা যাবে ইনশাল্লাহ। চা বাগান, সমতল চা বাগান। আর আমরা কিন্তু অবশেষে সমতল চা বাগানে চলে এসেছি। এই রানার উচ্চারণটা একটু বলো তো। রানা আবার টাইপ ইন্টেলেক্ট তারুণ জাতজনী রানা। আর আমরা চা বাগানের মাঝখান দিয়ে এখন ছুটে চলছি। অসাধারণ জায়গা, দুই পাশে দুটো সমতল চা বাগান, আর এর ভেতর দিয়ে আমরা এখন ছুটে চলছি। বিশাল চা বাগান করা হয়েছে এখানে। এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে চা বাগান রয়েছে সেটা অনেকেরই অজানা, আবার অনেকে জানে। তো সেই চা বাগান আমরা এখন দেখছি। হ্যাঁ, আর এখানে দেখেন রিসেন্টলি কিন্তু আম বাগান করা হয়েছে। এখানে আমরুপলি আর হাড়িভাঙা জাতের আম বাগান করা হয়েছে। এখানে একটা স্টেডিয়াম রয়েছে। এটা কিসের স্টেডিয়াম? না মানে কাদের তৈরি করা আর কি? আর স্পেনের ক্লাব বার্সেলোনা তৈরি করে গেছে। এখানে দাঁড়ায় না কাকা, চলেন চলেন। এখানে একটা স্টেডিয়াম রয়েছে, চমৎকার একটা স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামটা দেখলাম। এখানে ফুটবল আর হ্যান্ডবল খেলার জন্য স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে। সামনে একটা এই মুক্তিযুদ্ধ স্কাল্পচার তৈরি করা রয়েছে। এখানে যা আছে সব দেখাবে না সে। তাহলে তুমি নামো, কিছুক্ষণ ঘোরো, তাহলে দেখবো যে এটা তো একটা স্পট। ফুটবল খেলা আধা ঘন্টা দেখবা। সকালবেলা পাখিদের আনাগোনা, গ্রামীণ পরিবেশ আর মিষ্টি একটা সূর্য উদিত হওয়ার অপেক্ষায় রয়েছে। আর মিনমিন বাতাস। আসলে মিনমিন বাতাসের ঘটনাটা একটু বলো তো। মিনমিন বাতাসের ঘটনাটা আসলে অনেক বড়, ছোট করে বলো। না আমার এক আঙ্কেল আপনার মসজিদ নামাজ পড়তে আসলে মানে ঘুমাইতো আর কি। তো উনি একদিন এই রমজান মাসে জাস্ট বাইকটা নিয়ে রওনা হয়েছে আর কি আপনার একটা তার প্রতিষ্ঠানের জন্য। তো উনি ওনার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো উনি ঘুমপ্রেমী আসলে মানুষ, তো বাইক নিয়ে উনি যাইতে যাইতে তো কিছুক্ষণ পরে দেখছে ধূপ করে পরে ড্রেনের ভিতরে পড়ে আছে। আমরা পরে জিজ্ঞেস করছি যে চাচা আপনার হচ্ছে উনি পড়ে গেলেন কেন? তো সে বলছিল বাপ আর বলিস না, তোরা তো জানিসই এমনি ঘুমপ্রেমী মানুষ। তো বাইকটা নিয়ে যখন এই ফজরের নামাজ পড়ে বের হলাম, মিন একটা বাতাস হলো, আর কখন যে ঘুমায় পড়লাম বুঝতে পারলাম না, পরে দেখি ড্রেনে পড়ে আছি। তো এই হলো মিন বাতাসের একটা গল্প। আর এই ছেলেটা বাঁশ দেখার জন্য আমাদেরকে খুব জ্বালাচ্ছে। দেখেন ওর গায়ের যে বাঁশটা রয়েছে এবং পেছনের যে বাঁশটা রয়েছে একই রকম। ন্যাচারালি এই হলুদ বাঁশটা হয় এই এখানে, এবং এটা কিন্তু এখানে একটা স্পট। অনেকে আবার এখানে নাম লিখে রাখছে এই বাঁশের গায়ে। এখানেই ন্যাচারালি হলুদ বাঁশ, মোটা বাঁশ নামকরণ করা হয়েছে। আসলে অদ্ভুত অদ্ভুত অনেক জিনিসপত্র এখানে আসলে দেখা যায়, সেটাই আমরা দেখলাম। এটা হচ্ছে হলুদ বাঁশ, আর এটার পেছনে যে বাঁশগুলো এটাকে বলে মোটা বাঁশ। দেখেন আসলে মোটা, বিশাল মোটা মোটা বাঁশ। এটা এক জাতের বাঁশ, বিশাল বড় মোটা সাইজের একটা বাঁশ। ওরই সাইজ অদ্ভুত সাইজের, বিশাল মোটা মোটা বাঁশ। এত মোটা বাঁশ আমি জীবনে প্রথম দেখতেছি, অদ্ভুত আকারের। আর এখানে এই হলুদ বাঁশ খুবই চমৎকার। তবে এই বাঁশঝাড়ে কিন্তু ভূত থাকে, আর বাঁশঝাড়ে অনেক সময় সাপও থাকে, তাই আপনারা রাতের আধারে এইসব জায়গায় যাবেন না। আমরা এখন এই জায়গা দেখে এখন যাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার জন্য। A few inches later.
রানা আমরা এখন কই যাচ্ছি? ভূতের পোক মারা গেছে। ছেলেটা অশ্লীল ভাষায় আমরা এখন কাঞ্চন জঙ্গা যাচ্ছি, সে ওটাকে শুধু জঙ্গা নামে ডাকে। তুলিয়া কালী মন্দির রয়েছে, এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনারা আবাসিক হোটেল পাবেন, যেহেতু এখানে এখন প্রচুর পর্যটক আসে। ওই যে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আজকে নাকি এখানে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। আমরা এখন এভারেস্ট দেখার জন্য আসছি। যে আমরা এখন চলে এসেছি, দরজা ভেদ করে ভিতরে ঢুকে পড়েছি, আর এখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা কিন্তু বর্ডার এলাকা, এখানে একটা পার্ক করা হয়েছে, আর পার্ক দিয়ে ওইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কারণ এখানে কিন্তু বিজিবি টহল রয়েছে। সকালবেলা ভ্যানে ঘুরতে ঘুরতে আল্লাহর রহমতে আমরা কিন্তু ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি আজকে দেখা যাচ্ছে, সবাই উদ্গ্রীব নয়নে দেখার চেষ্টা করছে, দেখি আসলেই দেখা যাচ্ছে কিনা। রূপক, তুমি কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ? অবশ্যই দেখি কই? আলহামদুলিল্লাহ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ওই যে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এবং ওই যে দেখা যাচ্ছে, ওই যে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অপরূপ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন কাঞ্চনজঙ্ঘা, না সরি, আসলে মূলটা হচ্ছে ওইখানে দেখা যায়, আমরা একটু ওইখানে দেখে। আর আমাদের সামনে যে নদীটা রয়েছে এটা হচ্ছে মহানন্দা নদী। এই যে মহানন্দা নদী অলমোস্ট শুকিয়ে গিয়েছে, কিন্তু মূলত এই নদীটা কিন্তু ভারত আর বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে, যার কারণে ওদিকে যাওয়া যায় না। ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওই যে আজকে দেখা যাচ্ছে বন্ধুরা, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাশাআল্লাহ আজকে, এবং বেশ ক্লিয়ার। এটাতে ভালো দেখা যাচ্ছে না, যার কারণে ডিএসএলআর আপনাদেরকে দেখাচ্ছে। Meanwhile, আর অবশেষে আমরা কিন্তু দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, একেবারে 100% জুম করে তারপরে ওই দেখা যাচ্ছে। আর সূর্য যতটা উঠছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা কিন্তু স্পষ্ট হচ্ছে, এবং সূর্যের আলো যত উঠছে তত দেখা যাচ্ছে। আমরা এখন ওই ডাক বাংলোর ওদিকে যাব, ওই দিক থেকে আরো স্পষ্ট দেখা যায়। চলুন ওখান থেকে দেখি কি অবস্থা। সকালে স্পষ্ট দেখা যাচ্ছে, আমি এখন অলমোস্ট দৌড়াচ্ছি। আসলে আমরা ওই ডাক বাংলোর ওখানে যেতে হবে, ওখানে গিয়ে যদি কিছুটা ভালো ভিউ পাওয়া যায়, যার কারণে দৌড়াদৌড়ি করছি। আসলে আপনারা আমার মতো ভুল করবেন না, সকালে গিয়ে ওই চা বাগানে সময় নষ্ট না করে আগে ওই ডাক বাংলো চলে যাবেন, তাহলে ওখানে গেলে চমৎকার একটা ভিউ পাবেন। আবারও আমরা আমাদের টেসলায় চড়েছি, এখন এই টেসলায় করে আমরা চলে যাব ডাক বাংলো। আর রানার মনটা খারাপ হয়ে গিয়েছে, ওই বাঁশ দেখে খুবই তিক্ত বিরক্ত। ঠিক আছে, কিন্তু এটা দেখে সে বিরক্ত, কারণ আসল স্পট আমরা মিস করছি। আসলে এটা আমাদের দোষ, তুমি এইসব বলে লাভ নাই, কারণ আমাদেরকে সকালে আগে ওখানে, আমি কিন্তু আগে ওখানে যেতে চেয়েছি। হ্যাঁ, কারণ আগে ওটা কমপ্লিট করে এইসব বালছাল দেখা যেত। বালছাল এগুলো সারা না না না, এটা দেখা যেত তো। পরে সারা দিন থাকে তো। হ্যাঁ, আমার তো এটা তো এমন না যে ভোরের আলো ফুটলেই চা থাকবে, তারপর চা যাবে। সেটাই, এই চা তো আমরা একটু এখন এসে চা খাইতে পারতাম। লোকালদেরও কিছু কাহিনী আছে। বাসার আঙিনায় চা বাগান করা হয়েছে, অদ্ভুত দৃশ্য, মানে আমার জীবনে ফার্স্ট দেখলাম। বাসার সামনে উঠানে চা বাগান করা হচ্ছে। এখানে তেঁতুলিয়া আসলে অদ্ভুত অনেক দৃশ্যই দেখতে পাবেন। এই সূর্যের আলোটাই হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা দেখার মূল রহস্য। এই যে অ্যাঙ্গেলটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই অ্যাঙ্গেলের কারণে এই জায়গা থেকে, এত দূর থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর মূলত কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেক উঁচু একটা পাহাড়, কিন্তু যেহেতু পৃথিবী গোল, যেমন জাহাজের মাস্তুল আগে দেখা যায়, ঠিক ওই কনসেপ্টই কাঞ্চনজঙ্ঘার চূড়াটা এখান থেকে বসে সেই শুধু দূর থেকে দেখা যায়। আইলাপ নাই, আপনি দৌড় টানেন, আপনি কোষা টানবেন, আপনি তাড়াতাড়ি। মানে 105টা আমাদের বাসায় বানায়, তার পিছনে রাখি দিচ্ছি টাকা। 105টা বানাইছি, খাবো না। আইলাপ লাগবে না, আপনি এই দেখ কাঞ্চনজঙ্ঘা কি ভিউ পাবি দেখ। এই যে অলরেডি আমাদের ভিউ চলে এসেছে, যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে আমরা অবশ্যই চলে এসেছি, ছেলেটা ছবি তোলার এক্সাইটেড ছবি তোলার জন্য, কারণ দেখা যাচ্ছে ওই যে দেখেন সামনে কাঞ্চনজঙ্ঘা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখার জন্য দেখাও ওই যে ওইখানে দেখাও, ওই যে দেখেন কাঞ্চনজঙ্ঘা।
ওরা হাতে নিয়ে কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা ধরার চেষ্টা করছে। আর এখন একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে ওই ক্যামেরায় দেখাতে পারবো। ওই যে দেখেন, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট। আসলে দূর থেকে এইভাবেই দেখা যায়, কিন্তু জুমার লেন্স থাকলে একটু ভালো দেখা যায় এই আর কি। বাচ্চারা আসলে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এই সব ছবি দেখেই কিন্তু পর্যটকরা দৌড়ে দৌড়ে ছুটে আসে এখানে, আর বলে যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আসলে খালি চোখে দেখা যায়, ক্যামেরায় আনাটা খুব কষ্ট। অনেকেই আপনারা মন্তব্য করেন যে এগুলো ফেক ছবি, ক্যামেরায় ওঠে। এবার আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলাম যে না, আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু খালি চোখে যে পাওয়ারটা থাকে সেটা কিন্তু ক্যামেরা থাকে না। এই ব্যাপারটা আপনাদের জানা দরকার। যার কারণে খালি চোখে আমরা আরো বেশি ভালো দেখতে পাচ্ছি, ক্যামেরা অতটা ভালো আনার প্রসিডিউর আমরা পাচ্ছি না। অনেক চেষ্টা করছি, কিন্তু খুব একটা ভালো আসছে না। আসলে আল্লাহর দেয়া চোখ আর মানুষের তৈরি ক্যামেরা কখনোই এক না। এখানে চা বাগান, আর চা বাগানের মধ্য দিয়ে আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর বাচ্চারা ছবি তুলছে এবং দূরে কাঞ্চনজঙ্ঘা। এই যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দূরে দেখতে পাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা। খুবই আল্লাহর রহমত। প্রকৃতির সবুজ রূপ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই পঞ্চগড়ে আসতে হবে। আর তার পাশাপাশি আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। আর ঠিক এই কারণেই তো বছরের এই সময় হাজার হাজার মানুষ এই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এখানে ছুটে আসে। আর আমরাও বা মিস করব কেন? আর আল্লাহর রহমতে আমরা পেয়েও গেলাম। বন্ধুরা, এখন কিন্তু ডাক বাংলোতে আমরা যাইনি। মাঝখানে যাওয়ার পথে এক জায়গায় কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম, তাই দেখতে নেমে গেলাম। আর ওই ডাক বাংলোতে নাকি আর একটু ভিউ পাওয়া যাবে, যদি দেখি ভাগ্য ভালো থাকে, সূর্যের আলো ওই তীর্যকভাবে পড়া অবস্থায় যদি আমরা ভিউটা পেয়ে যাই, তাহলে আল্লাহর রহমত দেখি। A few moments later. আর আমরা কিন্তু অবশেষে ডাক বাংলো চলে এসেছি। এখানে চা পাওয়া যায় খাওয়ার জন্য। আর একটু পরে কিন্তু একদম স্পষ্ট ছবিগুলো দেখা যাবে। এখন একটু আফসা আফসা রয়েছে, সামনে দেখতে পাবো। অবশেষে আমরা ডাক বাংলো চলে এসেছি। মূলত এটা হচ্ছে ডাক বাংলো, আর এখানের পরিবেশটা খুব সুন্দর। সরকারি রেফারেন্স থাকলে আপনারা এখানে থাকতে পারবেন, আর যদি সরকারি কেউ না থাকে তাহলে থাকতে পারবেন। এখানে অবশ্য ফটো বুথ বানানো রয়েছে। তার পাশাপাশি এখানে এই যে কিছু ছবিও রয়েছে, কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন অপরূপ সুন্দর ছবি অনেকেই তুলেছে অনেক সময়, সেগুলো রয়েছে এখানে। মজার ব্যাপার হচ্ছে এখানে সব জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে বসার অনেকগুলো বেঞ্চ রয়েছে। আর সকাল সকাল কিন্তু প্রচুর পর্যটক এসেছে মাশাআল্লাহ। আমরা এখন এই ভিউটা দেখার জন্য চলে এসেছি। মজার ব্যাপার হলো এখানে অনেকে আসছে 3 দিন 4 দিন ধরে কাঞ্চনজঙ্ঘার টপ দেখতে পারে নাই। আর বড় ভাই, আজকে আইসে কি দেখতে পাচ্ছেন আপনি? গতকালকে এসেছি, গতকালকে এসে দেখি গতকালকে অনেক ঘোলা ছিল, আজকে অনেকটুকু ক্লিয়ার। তো এর আগের দিনও নাকি অনেকেই আসছে এখানে, প্রায় অনেক মানুষ ছিল, ওনারাও দেখতে পারেনি। গত পরশু দিনের কথা। আচ্ছা আচ্ছা, ওনার কয়জনের টিম আসছিল? গতকালকে ইভেন 18 জনের একটা টিম দেখছি আমি। ওরা মানে ভিজিবল হওয়ার আগেই চলে গেছে, ওরা গেল তারপর মানে ভাগ্য নসিবে নাই আর কি। দেখেন কি অবস্থা। আসলে ভাগ্য বলতে একটা জিনিস। আমি কিন্তু জীবনে প্রথমবার আসছি, আর এই বড় ভাই কিন্তু প্রথমবার আসছে, এবং এসেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা আসলেই আল্লাহর রহমত। হ্যাঁ, এই যে আমার সামনে কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘা। দেখেন বন্ধুরা, এখানে বসে বসে ছেলেটা ফিল দেখতেছে। কি এবার দেখেন, হ্যাঁ এই যে হচ্ছে ডাক বাংলোর সে বিখ্যাত তেঁতুলিয়া। এখানে একটা সিঁড়ি রয়েছে ডাক বাংলোর পাশে, এখান দিয়ে মহানন্দা নদীতে নামা যায়। আর আমরা কিন্তু এদিক দিয়ে এখন একটু নিচে নামবো, দেখি এখানে আসলে কি কি অ্যাক্টিভিটি চলে। এই নদী কেন্দ্র করে অনেক অ্যাক্টিভিটি চলে, আমরা দেখি আসলে কি কি অ্যাক্টিভিটি রয়েছে। আসলে অ্যাক্টিভিটি বলতে জীবিকার তাগিদ চলে এখানে। এখানে এই নদী দিয়ে পাথর উত্তোলন করা হয়। এখানে যে দেখেন সবাই কিন্তু পাথর তুলতেছে অলরেডি। আমরা এখন একটু নিচে নামছি নদীর কিনারে, এবং চলে এসেছি। সকালে সবাই পাথর তুলতেছে, ভারত থেকে আসা পাথর এগুলো তোলে সবাই।
নদীর পাড়ে কিন্তু বাঁধ দেওয়া রয়েছে। বাংলাদেশে যে দুইটি জায়গা থেকে সবচেয়ে বেশি পাথরের আমদানি হয় তার ভেতরে পঞ্চগড় একটা। আর এখানের নদীতেও ওই সিলেটের মতো প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর স্থানীয়রা এই পাথর সংগ্রহ করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরা এই মহানন্দা নদীর পাড়ে রয়েছি। এখানে সকালবেলার মিষ্টি একটা পরিবেশ, আর এই পাড় দিয়ে কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম। মোটামুটি আপনারা এগুলোই দেখতে পাবেন এখানে আসলে, কাঞ্চনজঙ্ঘা, মহানন্দা নদী, আর পাশাপাশি মিষ্টি একটা সকাল। আর সব কিছু থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে পঞ্চগড়ের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।